বাংলার কায়স্থদের নিয়ে ভিডিও বানাতে গিয়ে পড়লাম বেশ ফ্যাসাদে। তথ্য রয়েছে প্রচুর, আর একটির সঙ্গে আরেকটির অমিলও প্রচুর। ফলে সমস্তগুলি পড়ে তার থেকে নির্যাস বের করা খুব মুশকিলের ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। তবুও আমার এই চেষ্টা আজকের ভিডিও, তাতে একাধারে কায়স্থ জাতির ইতিহাস এবং তাদের বিভিন্ন পদবী সংক্রান্ত আলোচনা থাকবে। আমি আগে যে ব্রাহ্মণদের পদবী সংক্রান্ত যে ভিডিওগুলি করেছি, তাতে অনেকেই মন্তব্য করেছেন যে কনৌজ থেকে যে 5 জন ব্রাহ্মণ এসেছিলেন তাদের সঙ্গে 5 জন কায়স্থও ছিল। আজকের কায়স্থরা তাদেরই বংশধর, কিন্তু দেখা যাচ্ছে বাংলায় 4 গোষ্ঠীর কায়স্থ আছে। উত্তর রাঢ়ী কায়স্থ, দক্ষিণ রাঢ়ী কায়স্থ, বঙ্গজ কায়স্থ এবং বরেন্দ্র কায়স্থ। এদের মধ্যে কেবলমাত্র দক্ষিণ রাঢ়ী কায়স্থ যারা, তারা মনে করেন যে ওই কনৌজ থেকে আসা পঞ্চ ব্রাহ্মণ, তাদের সঙ্গে এদেরও পূর্বপুরুষরা এসেছিল। বাকিরা এই তথ্য কেউ স্বীকার করে না। এখন কনৌজ থেকে যে 5 জন ব্রাহ্মণ এসেছিলেন তারা প্রত্যেকে ছিলেন বিদগ্ধ পণ্ডিত। কাজেই তারা যে 5 জনা একা একা খচ্চরের পিঠে চলে এলেন এমনটা না হওয়াই স্বাভাবিক। তাদের সঙ্গে তাদের অঙ্গরক্ষক, তাদের সঙ্গে তাদের তল্পিবাহক, তাদের সঙ্গে তাদের ভৃত্য থাকাটা খুব স্বাভাবিক ছিল। এবং এই যে 5 জনা, তাদের মধ্যে শ্রীহর্ষ ছিলেন 90 বৎসরের বয়স্ক ব্যক্তি। সুতরাং তার পরিচর্যা এবং অন্যান্যদেরও পরিচর্যার জন্যে ভৃত্য শ্রেণীর লোক থাকাটা খুব স্বাভাবিক ছিল। কুলগ্রন্থে বলছে তারা সস্ত্রীক, সপরিবার, সভৃত্য বাংলায় আদিসুরের সভায় আসেন। এখন তাদের সঙ্গে যে সহকারী পরিচালক ছিলেন তাদের মধ্যে 5 জন কায়স্থ জাতির লোক থাকা খুব স্বাভাবিক ছিল। সুতরাং এটা ধরে নেওয়া যেতে পারে যে তাদের সঙ্গে 5 জনা কায়স্থ ব্যক্তি ছিলেন। এখন কুলগ্রন্থে এই 5 জনের পরিচয় পাওয়া যায়। কি কি তাদের নাম দেওয়া আছে? গৌতম গোত্রীয় দশরথ বসু, শৌকালীন গোত্রীয় মকরন্দ ঘোষ, কাশ্যপ গোত্রীয় বিরাট গুহ, মদগল্য গোত্রীয় পুরুষোত্তম দত্ত এবং বিশ্বামিত্র গোত্রীয় কালিদাস মিত্র। এখন দেখা যাচ্ছে এই যে 5 জন কায়স্থ পুরুষ এলেন, তাদের পদবী ছিল ঘোষ, বসু, মিত্র, গুহ। এগুলি তো আজকের দিনে বাংলার কায়স্থদের পদবী। তাহলে তারা আজ থেকে 1000 বছর আগে সেইগুলি উত্তর ভারত বা পশ্চিম ভারত থেকে নিয়ে এসেছিলেন, এই জায়গায় সন্দেহ একটু হয়। তাহলে উত্তরটা কি? এখানে লক্ষ্য করুন, যে 5 জন ব্রাহ্মণ এসেছিলেন তাদের পদবী ছিল না, তাদের উপাধি ছিল। পদবী যেগুলি বাংলায় এসে প্রাপ্ত হয়েছেন তারা, এই মুখ, বন্দ, চট্ট, এইগুলি অর্থহীন। কারণ এইগুলি গ্রামের নাম। গ্রামের নামের সচরাচর কোনো অর্থ থাকে না, থাকলেও হয়তো সুদূর অতীতে ছিল, সেইগুলি বিকৃত হতে হতে এখন অর্থহীন হয়ে দাঁড়িয়েছে। চট্ট শব্দের আজকে কোনো অর্থ নেই। কিন্তু কায়স্থদের যে পদবী আমরা 5টি পাচ্ছি, সেখানে এই সবকটি পদবীর এক একটি অর্থ আছে। যেমন গুহ, গুহ মানে যিনি গুহায় বাস করেন। মিত্র মানে বন্ধু। ঘোষ মানে ধ্বনি, শব্দ। বসু অষ্টদেবতার নাম। কিন্তু এখানে বসু শব্দের একটা পৃথক অর্থ আছে, যেটা আমি পরে আসব। দত্ত মানে দান করা হয়েছে যা, তা হলো দত্ত।
তো ঘোষ, বসু, মিত্র, গুহ এবং দত্ত, এই 5টি পদবী, এগুলি যদি উত্তর ভারত থেকে এসে থাকে তাহলে এই পদবীগুলি আজকে উত্তর ভারতে নেই কেন? একমাত্র দত্ত পদবীটি পাওয়া যায় পাঞ্জাবের দিকে, কিন্তু এই দত্তরা, এই যে সঞ্জয় দত্ত, সুনীল দত্ত, তারা দত্ত উচ্চারণ করে। এই দত্ত পদবী, এরা ব্রাহ্মণ, এবং এরা যে শ্রেণীর ব্রাহ্মণ তাদের বলা হয় হুসাইনি ব্রাহ্মণ। বড় অদ্ভুত শব্দ, হুসাইনি ব্রাহ্মণ। খুব মনোমুগ্ধকর একটি কাহিনী আছে, পরে কোনোদিন ভিডিওতে আসবো, একটি পৃথক ভিডিও করা যেতে পারে এই নিয়ে। তো এই নিয়ে ভাবনা চিন্তা করলে যা পাওয়া যাচ্ছে তাতে দেখা যাচ্ছে যে সারা ভারতের মধ্যে কায়স্থদের ঘনত্ব সবচাইতে বেশি এই বাংলায়। তার কারণ হচ্ছে যে এই বাংলায় কায়স্থরা সুদূর অতীতে এসেছিলেন, অথবা কায়স্থ শ্রেণীর সৃষ্টি হয়েছে এই বাংলায়। তো কায়স্থ শ্রেণীর সৃষ্টি সম্পর্কে যা আমি বইয়ে পেলাম, প্রথমত পৌরাণিক কাহিনী। পৌরাণিক কাহিনীটি একটু সংক্ষেপে শুনিয়ে যাই। ব্রহ্মার শরীর থেকে সৃষ্টি হলো 3 ব্যক্তি, চিত্রগুপ্ত, বিচিত্রগুপ্ত এবং চিত্রসেন। এই 3 জন লেখাপড়ায় ভীষণ পটু হলেন। চিত্রগুপ্ত স্বর্গে চলে গেলেন, তিনি দায়িত্ব পেলেন যমরাজের হিসাব লেখার জন্য। আর বিচিত্রগুপ্ত পাতালে চলে গেলেন, তিনি দায়িত্ব পেলেন বিচারকের। চিত্রসেন রয়ে গেলেন, চিত্রসেনের 2 স্ত্রীর 12টি সন্তান, তাদের সন্তানরা ঘোষ, বসু, মিত্র, গুহ ইত্যাদি বর্তমান কায়স্থদের 12টি পদবী, যেখান থেকে পরবর্তীতে 72টি পদবীর সৃষ্টি হয়েছে। আমি গুনে দেখলাম 72 নয়, এই সংখ্যাটি প্রায় 80-র কাছাকাছি। তো এটি গেল পৌরাণিক কাহিনী, এটি ছেড়ে দিন। আসলে এই কায়স্থ সমাজের সৃষ্টি হয়েছে মোটামুটি ভাবে ধরে নেওয়া যেতে পারে মৌর্য যুগের পরে। রাজদরবারে লেখালেখি হিসেব করার জন্য একটি শ্রেণী, শিক্ষিত শ্রেণী, বংশগতভাবে কাজ করে চলেছিল। এখন ভেবে নিন, রাজদরবারে যারা কাজ করছেন তারা নিশ্চয়ই ব্রাহ্মণ শ্রেণীর বা ক্ষত্রিয় শ্রেণীর হবেন, তার নিচে কেউ রাজদরবারে জায়গা পেতেন না। তো যজন যাজন ছেড়ে এই লিপিকরের বৃত্তি, অথবা যুদ্ধ বিগ্রহ ছেড়ে এই লিপিকরের বৃত্তি, এতে তারা ব্রাহ্মণ সমাজ বা ক্ষত্রিয় সমাজ, 2 সমাজ থেকে হেয় প্রতিপন্ন হন। মৌর্য যুগে এই শ্রেণীটির নাম হলো রাজুক। গোদাবরী তীরে আজ একটি পদবী পাওয়া যায় রাজু, তারাও কায়স্থ শ্রেণী, সম্ভবত ওই রাজুক তাদেরই বংশধর। মৌর্য সম্রাট অশোকের সময় সারা ভারতবর্ষ মোটামুটি বৌদ্ধ ধর্মে রূপান্তরিত, পরিবর্তিত হয়েছিল। সুতরাং রাজদরবারে কাজ করার দরুন এই রাজুক সম্প্রদায়ও বৌদ্ধ ধর্মে রূপান্তরিত হয়ে গিয়েছিলেন। মৌর্য বংশের পরে আসে শুঙ্গ বংশ, এবং পুষ্যমিত্র শুঙ্গের নামে অনেক বদনাম আছে যে তিনি ব্রাহ্মণ্য ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করেন, বিনিময়ে বৌদ্ধদের উপরে অনেক অত্যাচার করেন, বৌদ্ধদের বিতাড়িত করেন। যদিও অনেকে মানেন না, কিন্তু ইতিহাসে এই 2টি মত আছে। যাই হোক, মোট কথা, তাঁর আমলে পুনরায় বৌদ্ধ ধর্ম থেকে মানুষজন হিন্দু ধর্মে চলে আসে। তো এই রাজুক সম্প্রদায়, তারাও বৌদ্ধ ধর্ম থেকে হিন্দু ধর্মে চলে আসে, কিন্তু হিন্দু ধর্মে এখান থেকে যাওয়াটা সহজ, ফেরত আসাটা কঠিন। ফলে এদের ব্রাহ্মণত্ব এবং ক্ষত্রিয়ত্ব চলে যায়, নতুন একটি সমাজ তৈরি হয় যেটি কায়স্থ সমাজ নামে পরিচিত হয়। এই সময় বহু পুরাণ আদি গ্রন্থ লেখা হয় এবং কায়স্থ শব্দের উল্লেখ পাওয়া যায়।
এই কায়স্থরা যে বৌদ্ধ ধর্ম থেকে এসেছিল তার প্রমাণ হিসাবে বেশ কিছু বিখ্যাত বৌদ্ধ সন্ন্যাসীর নাম পাওয়া যায়, যে সমস্ত নামের পরে আজকের দিনের কায়স্থদের ব্যবহার করা পদবি দেখা যায়। যেমন নালন্দা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন শান্তরক্ষিত, নালন্দা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন আচার্য শিলভদ্র, বৌদ্ধ সন্ন্যাসী ছিলেন বসুমিত্র, কনিষ্কের সভায় বুদ্ধচরিতের রচয়িতা ছিলেন অশ্ব ঘোষ, জ্ঞান শ্রীমিত্র ছিলেন অতীশ দীপঙ্করের গুরুদেব। তো এরকম প্রচুর বৌদ্ধ সন্ন্যাসীর নামের পিছনে আজকের দিনের কায়স্থদের ব্যবহার করা পদবি দেখা যায়। এর অর্থ এটি যে এই কায়স্থ শ্রেণী বৌদ্ধ ধর্ম থেকে হিন্দু ধর্মে আসে, এবং এর ফলে এই কায়স্থ সমাজ ব্রাহ্মণ ক্ষত্রিয় এতে জায়গা হয় না। ফলে কায়স্থ সমাজ কোন বর্ণের এটা নিয়ে ভীষণ রকমের তর্ক বিতর্ক ঝগড়াঝাটি হতে থাকে, এবং বিভিন্ন গ্রন্থও এই নিয়ে লেখা হয়। একটি গ্রন্থ এবং তার খণ্ডন লেখা হয়। কায়স্থরা অনেক ক্ষেত্রে নিজেদের ক্ষত্রিয় বলে দাবি করেন, তার খণ্ডন যুক্তিতে বই বেরোয়। এরকম একটি সংগ্রহ আমার কাছে আছে, বইটির নাম হঠাৎ ক্ষত্রিয়, অর্থাৎ হঠাৎ ক্ষত্রিয় হয়ে গেছেন তারা, ইত্যাদি ইত্যাদি কেচ্ছা কেলেঙ্কারির সেই সমস্ত কাহিনী সেখানে আছে। এখন দেখা যাচ্ছে মনু সংহিতা, যেটি খুব সম্ভবত গুপ্ত যুগে এর সংস্কার করা হয়, এতে কায়স্থদের উল্লেখ আছে। তো এতে একটি শ্লোকে বলা হচ্ছে যে অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, সৌরাষ্ট্র এবং মগধ এই 5 দেশে যদি কোনো ব্রাহ্মণ তীর্থ ভ্রমণ ব্যতীত অন্য কাজে যায় তাহলে তার জাতি নাশ হয়, ফিরে এসে তাকে প্রায়শ্চিত্ত করতে হয়। এই কারণে এই বঙ্গ, অঙ্গ, কলিঙ্গ এই সমস্ত ক্ষেত্রে ব্রাহ্মণরা আগের দিনে আসতে চাইতেন না। ঠিক এই সুযোগটা কাজে লাগালেন কায়স্থ সমাজ। কায়স্থ সমাজ তারা বুদ্ধিমান, তারা রাজকাজে পারদর্শী, তাদের মধ্যে যারা সাহসী ছিলেন তারা বাংলা অঞ্চলে এসে বাংলায় বিভিন্ন ছোট বড় রাজবংশের প্রতিষ্ঠা করেন। বাংলায় যে আমরা সেন যুগ, পাল যুগ দেখতে পাই, এছাড়াও ওই যে সময় মাৎস্যনায় ছিল বা তারও আগে বিভিন্ন গ্রন্থে পাওয়া যায়, বিভিন্ন তাম্র শাসনে উল্লেখ পাওয়া যায়। সেখানে নাগ বংশের উল্লেখ পাওয়া যায়, সেখানে ঘোষ বংশের উল্লেখ পাওয়া যায়, সেখানে মিত্র বংশের উল্লেখ পাওয়া যায়। আজকে যেখানে হুগলি জেলায় সিঙ্গুর শহর, এই সিঙ্গুরের প্রাচীন নাম ছিল সিংহপুর, এবং সেখানে সিংহ বংশের রাজাদের বাস ছিল। এই সিংহ বংশের এক ব্যক্তি বিজয় সিংহ রাজ্য থেকে বিতাড়িত হন, এবং তিনি ভাগ্যের সন্ধানে বাংলা থেকে জলযোগে অর্থাৎ জলপথে আজকের শ্রীলঙ্কায় উপস্থিত হন, এবং সেখানে তিনি তার রাজত্ব প্রতিস্থাপন করেন। তার নামে সেই সময় দ্বীপটির নাম হয় সিংহল। সূর্য ঘোষ ঘোষ বংশের রাজা ছিলেন। এই সূর্য ঘোষের ভগিনীর সঙ্গে পাল রাজা গোপালের বিয়ে হয়। এখানে লক্ষ্য করুন, সূর্য ঘোষ বৈদিক ছিলেন না বৌদ্ধ ছিলেন সঠিকভাবে বোঝা যায় না। গোপাল বৌদ্ধ ছিলেন। আবার এই গোপাল তিনি কায়স্থও ছিলেন। বাংলার রাজা শশাঙ্ক, তার নাম ছিল নরেন্দ্রগুপ্ত, তিনিও খুব সম্ভবত কায়স্থ কুলেরই ছিলেন। তো এই সমস্ত হচ্ছে কায়স্থদের ইতিহাস। এই কায়স্থদের যে পদবীগুলি, এগুলি অতি প্রাচীন। তার মধ্যে একটি বিশেষ পদবী আজকে যারা বসু পদবী লেখেন, এই বসু হচ্ছে শ্রীবাস্তবের অপভ্রংশ। এই শ্রীবাস্তব পদবীটি পশ্চিম ভারতে পাওয়া যায়, কিন্তু তার মানে এই নয় যে শ্রীবাস্তবের উৎপত্তি পশ্চিম ভারতে।
শ্রীবাস্তব শব্দটি এসেছে শ্রাবস্তি থেকে, শ্রাবস্তির বাসিন্দা তাই শ্রীবাস্তব। কিন্তু আপনারা যদি বলেন শ্রাবস্তি তো মধ্যপ্রদেশে, তাহলে একটু ভুল হচ্ছে। শ্রাবস্তি এই বাংলাতেও একটি ছিল, দিনাজপুরের কাছে শ্রাবস্তি, অর্থাৎ আজকের যেখানে দিনাজপুর, সেখানে শ্রাবস্তি নামে এক বর্ধিষ্ণু নগরী ছিল। এই বসু বংশের উৎপত্তি সেই শ্রাবস্তি নগরী থেকে, শ্রীবাস্তব থেকে বসু, তারা উত্তর ভারতে গিয়ে শ্রীবাস্তব হিসাবে রয়ে গেলেন, আর বাংলায় যারা রইলেন তারা শ্রীবাস্তব থেকে বসু হয়েছেন। আবার দেখা যাচ্ছে দশরথ বসু, যার নাম আমি বললাম, কথিত আছে তিনি কনৌজ ক্ষেত্র থেকে পঞ্চব্রাহ্মণের সঙ্গে এসেছিলেন, অর্থাৎ তিনি এদিক থেকেই গিয়েছেন আবার ফিরে এসেছেন, এরকম একটা পাওয়া যাচ্ছে। এখন কায়স্থদের মধ্যে কৌলিন্য, বল্লাল সেন সমস্ত কায়স্থ সমাজকে ডেকেছিলেন কৌলিন্য দেওয়ার জন্যে, কিন্তু দক্ষিণ রাঢ়ীয় কায়স্থ শ্রেণী বাদে অন্য কোনো কায়স্থ শ্রেণী বল্লালী কৌলিন্য স্বীকার করেন না। কেবলমাত্র কায়স্থদের কৌলিন্য স্বীকার করেন দক্ষিণ রাঢ়ী শ্রেণীর কায়স্থরা, যারা কিনা ওই কনৌজ থেকে আসা পঞ্চব্রাহ্মণদের বংশধর বলে কথিত। এখানে এই 5 গোত্র তাদের ডাকা হয়েছিল, তারা তাদের নিজেদের পরিচয় দেন। ঘোষ, বসু এবং মিত্র তারা তাদের পরিচয় দেন যে আমরা সেই পঞ্চব্রাহ্মণদের সঙ্গে এসেছিলাম তাদের ভৃত্য হিসাবে, তাদের পরিচারক হিসাবে। কিন্তু গুহবংশের যিনি ছিলেন তিনি একটু প্রগল্ভতা দেখালেন, তিনি বললেন আমরা আসলে রাজার কুমার। আর যিনি দত্ত বংশের এসেছিলেন তিনি বেশ কটু কথা বললেন, তিনি বললেন দত্ত কারো ভৃত্য নয়, সঙ্গে মাত্র আসে। তো এই কারণে বল্লাল সেন বেশ কুপিত হন এবং ঘোষ, বসু, মিত্র এই 3 পদবীকে কৌলিন্য প্রদান করেন, কুলীন বলে স্বীকার করেন। এবং এখান থেকেই কিছু কবিতা, কিছু শ্লোকের সৃষ্টি হয়। যেরকম ঘোষ, বসু, মিত্র কুলের অধিকারী, অভিমানে বালির দত্ত যায় গড়াগড়ি। বালির দত্ত মানে যিনি দত্তপুরুষ এসেছিলেন তার বাস ছিল ওই বালি গ্রামে। এছাড়াও আরো একটি বিখ্যাত শ্লোক সেই সময় রচিত হয় বাংলায়, যেটি আপনারা সবাই জানেন। ঘোষ বংশ বড় বংশ, বোস বংশ দাতা, মিত্র বংশ কুটিল বংশ। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।